সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা বরিশাল বোর্ড 2023 এই বোর্ডের 10 নম্বর এবং 11 নম্বর সমস্যার সমাধান করব। 10 এবং 11 নম্বর সমস্যা আমাদের পরিসংখ্যান অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা 10 নম্বর সমস্যাটা দেখে নিচ্ছি। তো 10 নম্বর সমস্যায় আমাদের উদ্দীপক হিসেবে একটি সারণী দেওয়া আছে। শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যার সারণী। তো এই সারণী হতে ক নম্বরে আমাদের প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বলা হয়েছে। খ অংশে প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা হয়েছে এবং ক অংশে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা ক অংশের সমস্যাটা সমাধান করব। তার জন্য ক অংশের প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি। তো ক অংশ যেহেতু আমাদের প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বলা হয়েছে, তো প্রথমে আমরা ক অংশের সারণীটি থেকে পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করে নিচ্ছি। নাম্বার 10-এর ক। তো এইখানে বলা হয়েছে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী, অর্থাৎ এই সারণীতে যে আমাদের শ্রেণীগুলো আছে, একটি হচ্ছে 34 থেকে 43, 44 থেকে 53, 54 থেকে 63, 64 থেকে 73, 74 থেকে 83 এবং 84 থেকে 93। এই শ্রেণীগুলোর মধ্যে আমাদের কিন্তু প্রচুরক শ্রেণীটি খুঁজে বের করতে হবে। তো প্রচুরক শ্রেণী আমরা পাবো কীভাবে? তো যে শ্রেণীতে আমাদের গণসংখ্যার মান সর্বোচ্চ বেশি আছে, খেয়াল করো, আমাদের 64 থেকে 73 এই শ্রেণীটিতে কিন্তু সর্বোচ্চ গণসংখ্যা আছে, অর্থাৎ একটি আছে 6, একটি আছে 8, একটি 5, একটি 9, একটি 5 এবং একটি 7। তো এদের মধ্যে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 9। তো 9 হচ্ছে আমাদের 64 থেকে 73 এই শ্রেণীতে অবস্থিত। তো আমরা লিখব উপাত্তে শ্রেণীগুলোর মধ্যে সর্বোচ্চ গণসংখ্যা আছে 64 থেকে 73 এই শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণীটি হচ্ছে 64 থেকে 73। তো খেয়াল করো, আমাদের যে শ্রেণীতে গণসংখ্যা সর্বোচ্চ দেয়া আছে সেটি কিন্তু আমাদের প্রচুরক শ্রেণী। তো এইখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে আমাদের 64 থেকে 73 এই শ্রেণীতে, তাই আমাদের প্রচুরক শ্রেণীটি হচ্ছে 64 থেকে 73। তো আমাদের কিন্তু চেয়েছে কিন্তু প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী, মানে পূর্ব মানে কি আগের শ্রেণীর যে মধ্যবিন্দুটা সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। সুতরাং প্রচুরক শ্রেণীর
প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীটি সমান কত? 54 থেকে 63। 54 থেকে 63। এখন লিখব সুতরাং প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যবিন্দু সমান। তো কোন শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার সূত্রটি আমাদের কি? তো শ্রেণীদ্বয়ের যোগফল বাই 2। তো কত লিখব আমরা? 54 প্লাস 63 বাই কত? 2। তো এখন এই দুটো আমরা যোগ করি। তো যোগ করলে হচ্ছে 7 হচ্ছে 117 বাই কত? 2। তো এখন 117কে 2 দ্বারা ভাগ করলে কত হবে আমাদের? 58.5 58.5 হবে। তো এটাই কিন্তু আমাদের প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যবিন্দু। তো প্রচুরক শ্রেণীটি চেনার উপায় কি? আমাদের যে শ্রেণীতে গণসংখ্যা সর্বোচ্চ আছে সেটি হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী, আর তার পূর্বের শ্রেণীটি অর্থাৎ আগের শ্রেণীটি হচ্ছে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী। আর শ্রেণীর মধ্যবিন্দু বের করার সূত্রটি হচ্ছে কি আমাদের? তো শ্রেণীদ্বয়ের যে উচ্চ সীমা এবং নিম্ন সীমা এই দুইটার যোগফল করে 2 দ্বারা ভাগ করলে হবে আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়। তো এটাই আমাদের উত্তর। আশা করি আমরা ক নম্বর প্রশ্নটা বুঝতে পারছি ভালোভাবে। এখন আমরা খ অংশের প্রশ্নটি একবার দেখে নিচ্ছি। তো শিক্ষার্থীরা, খ অংশে কিন্তু আমাদের প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা হয়েছে। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের সারণীটি তৈরি করতে হবে, সেটা আমরা তৈরি করে নেব প্রথমে। তো প্রথমে আমরা লিখে নেব কি? নাম্বার খ। তো প্রথমে আমরা লিখে নেব সংক্ষিপ্ত গড়ের সারণী নিম্নরূপ। তো সংক্ষিপ্ত গড় নির্ণয় করার জন্য আমাদের যে সারণীটি প্রয়োজন সেই সারণীটি আমরা প্রথমে নিয়ে নেব। তো আমরা সারণীটি এঁকে নিচ্ছি। তো খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা কিন্তু সারণীটি নিয়ে নিয়েছি। তো সারণীতে আমাদের দেওয়া ছিল কি? শ্রেণীবৃত্তিগুলো দেওয়া ছিল এবং কি গণসংখ্যাগুলো দেওয়া ছিল। তো সংক্ষিপ্ত গড় নির্ণয় করার জন্য আমাদের সারণীতে যে কটি কলাম হবে সেগুলো হচ্ছে শ্রেণীবৃত্তি, মধ্যমান, গণসংখ্যা, বিচ্যুতি সংখ্যা এবং FI UI, অর্থাৎ গণসংখ্যা গুণ হচ্ছে বিচ্যুতি সংখ্যা। তো এখানে খেয়াল করো, আমাদের মধ্যমানের একটি সংকেত আছে, সেটি হচ্ছে কি? XI, এবং কি গণসংখ্যার সংকেত হচ্ছে আমাদের FI, এটা দিয়ে নেব আমরা। আর ধাপ বিচ্যুতি অর্থাৎ বিচ্যুতি সংখ্যার সংকেত হচ্ছে আমাদের UI। তো এখন আমরা মধ্যমান নির্ণয় করব। তো মধ্যমান নির্ণয় করার জন্য সূত্রটা কি? আমাদের শ্রেণীবৃত্তিগুলো গুণ করতে হবে, যোগ করতে হবে। তো শ্রেণীবৃত্তির যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা আছে এই দুটোর কি করতে হবে? আমাদের যোগফল নির্ণয় করে 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তো এইখানে 34 এবং 43 এর যোগফল হচ্ছে কি? এর যোগফল হচ্ছে আমাদের 77, এবং 77কে 2 দ্বারা ভাগ করলে কি হবে? আমাদের
38.5, অর্থাৎ এই শ্রেণীর মধ্যমান হচ্ছে আমাদের 38.5। তো লিখবো আমরা 38.5। খেয়াল করো। তো এখন 44 এবং 53 এর যোগফলকে আবার 2 দ্বারা ভাগ করলে এইটা বের হবে। এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে এইটার মধ্যমান নির্ণয় করা হবে। তো এইখানে আমাদের একটি সহজ পদ্ধতি হচ্ছে, আমরা প্রথম শ্রেণীটির মধ্যমান নির্ণয় করব, করে দেখব যে এই শ্রেণীগুলোর মধ্যে আমাদের ব্যবধান কত। যা ব্যবধান থাকবে প্রত্যেকটার সাথে ওই সংখ্যাগুলো আমাদের যোগ করে দিলে পরবর্তী শ্রেণীগুলোর মধ্যমান নির্ণয় করা হয়ে যাবে। যেমন 34 থেকে 43 এর মধ্যে আমাদের ব্যবধান হচ্ছে 10 করে ব্যবধান। তো এখন আমরা এই মধ্যমানের সাথে যদি 10 যোগ করে দিই তাহলে কিন্তু প্রত্যেকটি মধ্যমান আমাদের নির্ণয় করা হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আছে কত 38.5। তো এর সাথে 10 যোগ করলে হবে আমাদের 48.5। তো এটা হবে আমাদের 58.5। এটা হবে আমাদের 68.5। এটা হবে আমাদের 78.5 এবং এইটা হবে আমাদের 88.5। তো খেয়াল করো, আমরা কিন্তু প্রত্যেকটা যোগ করে 2 দ্বারা ভাগ করে বের করতে পারতাম, কিন্তু প্রত্যেকবার বের করার সাথে আমরা একটি বের করে দেখবো যে ব্যবধান কত। যদি ব্যবধান 10 থাকে তো 10 করে যোগ করে যাব, আর যদি ব্যবধান 5 বা 7 থাকে তো আমরা, অর্থাৎ আমাদের ব্যবধান যা থাকবে মধ্যমানের সাথে তাই যোগ করলে পরবর্তী মধ্যমানগুলো আমাদের নির্ণয় করা হয়ে যাবে। আশা করি আমরা এটা বুঝতে পারবো। তো এইখানে কিন্তু শ্রেণীবৃত্তি দেওয়া ছিল, গণসংখ্যাটাও দেওয়া ছিল। এখন গণসংখ্যার যোগফল আমরা নির্ণয় করব। 6 এবং 8 এর যোগফল হচ্ছে 14, 14 এবং 5 হচ্ছে 19, 19 এবং 9 হচ্ছে আমাদের 28, 28 আর 5 হচ্ছে 33 এবং 7 হচ্ছে 40, অর্থাৎ গণসংখ্যার যোগফল হচ্ছে আমাদের 40। তো এইখানে লিখবো আমরা n সমান 40 আমরা লিখে নিলাম। এখন খেয়াল করো, বিচ্যুতির সংখ্যা নির্ণয় করব আমরা। বিচ্যুতির সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেটা একটু ভালোভাবে খেয়াল করবা। আমরা সূত্র জানলাম, সব কিছু জানলাম, কিন্তু মানে এইগুলোর মান নির্ণয় করতে পারলাম না, তাহলে কিন্তু সেই সূত্র দ্বারা আমাদের কোনো কাজেই আসবে না। তো তাই আমাদের নিয়মগুলো আমাদের ভালোভাবে জেনে নিতে হবে। তো এইখানে বিচ্যুতির সংখ্যা নির্ণয় করার জন্য আমরা গণসংখ্যার সাহায্য নেব। কীভাবে? গণসংখ্যার যোগফল কত হচ্ছে আমাদের 40। তো 40-এর অর্ধেক কত? 20। তো খেয়াল করো, আমাদের ধাপ বিচ্যুতি বা বিচ্যুতি গণসংখ্যা বের করার জন্য কিন্তু গণসংখ্যার সমষ্টির অর্ধেক মান নির্ণয় করব। কত আছে এখানে? 40 আছে, 40-এর অর্ধেক হচ্ছে 20। এখন দেখব কোন পর্যন্ত যোগ করলে আমাদের 20 হচ্ছে। খেয়াল করো, তো এইখানে গণসংখ্যার যা সমষ্টি থাকবে তার অর্ধেক তুমি দেখবো যে কোন পর্যন্ত গেলে হচ্ছে। তো এইখানে 6 এবং 8 হচ্ছে 14, 14 আর 5 হচ্ছে 19। এখানে কিন্তু 20 পাচ্ছি না আমরা, এখানে কি হচ্ছে 19। 19 এবং 9-এর যোগফল হচ্ছে কত? 28। অর্থাৎ এই ঘরে আমাদের কি আছে? 20 আছে। 28-এর ঘরে কিন্তু আমাদের 20 অবস্থিত। এই পর্যন্ত আমাদের 19। যদি এইখানে 20 হতো তো এটি আমরা সিলেক্ট করতাম, কিন্তু এখানে 20 হয়নি, এখানে হয়েছে আমাদের 19। তো 19-এর সাথে যখন 9 যোগ করলাম তখন হইলো আমাদের কত? 28। তো 28-এর মধ্যে কিন্তু আমাদের 20 আছে। তো এই ঘরের মধ্যমান যে আছে, এই মধ্যমানের ঘরে লিখবো আমরা এ। তো এ অর্থাৎ কি? আনুমানিক গড়। তো এইটা হচ্ছে আমাদের আনুমানিক গড় মান, এর মান হচ্ছে আমাদের আনুমানিক গড়। তো যে ঘরে আমাদের অর্ধেক হয়েছে মানে 20 পেয়েছি, সেই ঘরে আমরা কি দেব? 0 দেব। খেয়াল করো, তো এইখানে গণসংখ্যার সমষ্টি ছিল আমাদের 40। 40কে আমাদের অর্ধেক করলে হচ্ছে কত? 20, আর 20 হচ্ছে আমাদের এই পর্যন্ত। তো এই ঘরে আমরা কি দিলাম? 0 দিলাম। 0 দেওয়ার পর উপরে যে সংখ্যাগুলো ঘরগুলো আছে সেগুলো আমরা দেব কি? -1, -2, -3, আর নিচে যে সংখ্যাগুলো ঘরগুলো আছে সেগুলো আমরা +1, +2, আর কিন্তু নেই। তো আশা করি আমরা বিচ্যুতির সংখ্যা বের করার নিয়মটা ভালোভাবে বুঝতে পারছি। এখন আমরা FI UI এর মান নির্ণয় করব। তো FI UI মান নির্ণয় করার জন্য এখানে খেয়াল করতে হবে আমাদের FI F কোনটা? F হচ্ছে গণসংখ্যা, UI হচ্ছে ধাপ বিচ্যুতি বা বিচ্যুতি সংখ্যা। তো এই দুইটার আমাদের গুণফল। তো এই 6 এবং -3 এর গুণফল হচ্ছে -18, 8 এবং -2 এর গুণফল হচ্ছে -16, 5 এবং -1 গুণফল হচ্ছে আমাদের -5, এবং 0 এবং 9 এর গুণফল হচ্ছে আমাদের
জিরো, অর্থাৎ জিরো দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে কিন্তু কি হয়, আমাদের জিরোই হয়। তো এখন 5 এবং 1-এর গুণফল হচ্ছে আমাদের 5, 7 এবং 2 এর গুণফল হচ্ছে কিন্তু 14। এখন এইখানে নির্ণয় করতে হবে আমাদের সামেশন fi ui সমান, তো এটা হচ্ছে আমাদের এই সংখ্যাগুলোর যোগফল। এখন খেয়াল করো, এখানে আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক উভয় সংখ্যাই আছে। ধনাত্মকের সাথে ধনাত্মক যোগ হয় এবং ঋণাত্মকের সাথে কিন্তু ঋণাত্মক আমাদের যোগ করতে হয়। তো এইখানে আমরা প্রথমে ধনাত্মক সংখ্যাগুলো যোগ করছি, কত 14 এবং 5 এর যোগফল হচ্ছে 19। তো ধনাত্মক সংখ্যা আমরা কিন্তু কত পেলাম, 19 পেলাম। এবং ঋণাত্মক সংখ্যার যোগফলগুলো নির্ণয় করি। 16 এবং 18 এর যোগফল হচ্ছে কত, 16 এবং 18 এর যোগফল হচ্ছে, তো এখন খেয়াল করো এখানে আমাদের এই তিনটা ঋণাত্মক সংখ্যা যোগ করলে হচ্ছে আমাদের কত, 39। 18, 16 এবং 5 এর যোগফল হচ্ছে কত, 39 এবং ধনাত্মক সংখ্যার যোগফল হচ্ছে 19। তো এইখানে কিন্তু আমাদের ঋণাত্মক সংখ্যাটাই বড় হচ্ছে। তো এখানে ঋণাত্মক সংখ্যার বড় বিদায় আমরা কি করবো, এখানে মাইনাস মান নিয়ে নেব, মাইনাস দিয়ে নিলাম। তো এখন 39 থেকে 19 যদি আমরা মাইনাস করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হচ্ছে, 20 হচ্ছে। অর্থাৎ সামেশন fi ui এর মান হচ্ছে আমাদের কত, 20। তো খেয়াল করবো আমরা যখন fi ui এর মানটা নির্ণয় করব, তো সেক্ষেত্রে ধনাত্মকের সাথে ধনাত্মক যোগ এবং ঋণাত্মকের সাথে ঋণাত্মক যোগ এবং ধনাত্মক এবং ঋণাত্মক আমাদের বিয়োগ করে মান বের হবে। যদি ধনাত্মক বড় হতো তো আমাদের প্লাস মান বের হতো, আর ঋণাত্মক বড় বিদায় মাইনাস মান বের হয়েছে। তো এখন আমাদের কিন্তু সারণীর কাজ কমপ্লিট। তো এখন আমরা সূত্র প্রয়োগ করব। সুতরাং নির্ণয় গড় x বার সমান, তো সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্রটি কি আমাদের a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু এইচ, এটা কিন্তু আমাদের সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্র। তো সূত্রটি লেখার পর এখানে আমরা মানগুলো নিয়ে নেব। তো লিখব এখানে a এর মান কি বলছিলাম, আমরা যখন ধাপ বিচ্যুতি নির্ণয় করেছিলাম, তো ধাপ বিচ্যুতি যে ঘরে আমাদের জিরো হয়েছে সেই ঘরে মধ্যমান ছিল কত, আমাদের 68.5, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের a এর মান। তো কি লিখবো আমরা, 68.5 এবং সামেশন fi ui, সামেশন fi ui এইটা সমান কত পেয়েছি আমরা, -20 এবং কি n এর মান কত হচ্ছে আমাদের, n এর মান কিন্তু আমরা পেয়েছি কত, 40। ওকে, এখন খেয়াল করো বাকি আছে কত, এইচ হচ্ছে কি আমাদের শ্রেণীর যে ব্যবধান আছে সেটাই কিন্তু আমাদের এইচ এর মান। তো শ্রেণী ব্যবধান এইখানে প্রতিবার কত, 10। তো শ্রেণী ব্যবধান হচ্ছে কিন্তু আমাদের কত, 10। খেয়াল করো, এখন আমরা মানগুলো বসিয়ে দেব। এর মান কত, 68.5 প্লাস এইখানে মান হচ্ছে কত, সামেশন fi u এর মান হচ্ছে আমাদের -20, n এর মান হচ্ছে কত, 40 গুণ এটা হচ্ছে কত আমাদের এখানে 10। তো এখন আমরা ক্যালকুলেশন করব। এইখানে 68.5 এটা ঠিক থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস। এখন 10 দ্বারা 20কে গুণ করলে হচ্ছে কত, 200। ওকে ফাইন। তো এখন নিচে আসছিল কত আমাদের 40, 68.5 মাইনাস, খেয়াল করো 200কে যখন আমরা 40 দ্বারা ভাগ করব, এইখানে ভাগফল হবে আমাদের 5, অর্থাৎ 68.5 থেকে আমরা 5 যদি মাইনাস করি তো কি হচ্ছে আমাদের 63.5। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি আমরা খ অংশের সংক্ষিপ্ত গড়টি ভালোভাবে বুঝতে পারছি। তো অঙ্ক করার প্রথমে কিন্তু আমাদের অঙ্কের মান বের করার নিয়মগুলো ভালোভাবে জেনে নিতে হবে, কারণ মান যদি আমরা বের করতে না পারি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অঙ্ক আমরা করতে পারবো না। তো আশা করি আমরা ভালোভাবে এটা বুঝতে পারছি এবং কি বারবার এটাও প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে আমাদের নিয়মগুলো মনে থাকবে না। তো এখন আমরা পরবর্তী 11 নম্বর সমস্যায় চলে যাচ্ছি। তো প্রথমে 11 নং সমস্যাটা আমরা দেখে নেব।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের 11 নম্বর সমস্যায় যে সারণীটি দেওয়া আছে, সারণী দেওয়ার পর আমাদের 3টি প্রশ্ন করা হয়েছে। ক অংশে বলা হয়েছে 19, 21, 26, 13, 11, 27, x এবং 29 সংখ্যাগুলো গড় মান দেওয়া আছে কত 16.5 হলে x এর মান নির্ণয় করো। তো এটা কিন্তু আমাদের সারণীর থেকে কোনো কাজ নেই, শুধু ক এ যে উদ্দীপকটা দেওয়া আছে ওই অঙ্ক দ্বারা আমাদের করতে হবে। খ অংশে আমাদের প্রদত্ত উপাত্ত হতে মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। গ অংশে বিবরণ সহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তো আমরা 10 নম্বর সমস্যায় কিন্তু অজীব রেখা করতে বলা হয়েছিল, সেটা আমরা করিনি। এটা গ্রাফের কাজ। গ্রাফের জন্য আমাদের আলাদা একটি টিউটোরিয়াল তৈরি করব, আমরা সেইখানে দেওয়া হবে। তো এখানে শুধু আমরা অঙ্ক করব, আজকের টিউটোরিয়াল শুধু আমরা অঙ্কগুলো করে যাব। এবং গ্রাফের জন্য, গ্রাফ নির্ণয় করার জন্য আমরা আলাদাভাবে একটি টিউটোরিয়াল তৈরি করে দেব, সেখান থেকে আমরা গ্রাফগুলো জেনে নেব। সেখানে আমাদের অজীব রেখা, বহুভুজ এবং আয়তলেখা সবগুলোই দেয়া থাকবে। তো এখন আমরা প্রথমে ক অংশের প্রশ্নটি দেখে নিচ্ছি। তো ক অংশে আমাদের কিছু সংখ্যা দেয়া আছে 19, 21, 26, 13, 11, 27, x এবং 29 এই সংখ্যাগুলো গড় দেয়া আছে। তো খেয়াল করো, এইখানে গড় দেয়া থাকলে আমাদের x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। ক নম্বর। তো এখন খেয়াল করো, আমাদের যখন গড় নির্ণয় করেছিল তখন কিন্তু কিভাবে গড়টা নির্ণয় করতে হয় সেটা আমাদের জানতে হবে। গড় নির্ণয় হচ্ছে কতগুলো সংখ্যার সমষ্টিকে ওই সংখ্যাগুলোর রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। যেমন এইখানে আমাদের 16.5 এই গড়টা নির্ণয় করা হয়েছে কীভাবে, 19, 21, 26, 13, 11, 27, x এবং 29-এর যোগফলকে, এখানে কয়টা সংখ্যা আছে 1, 2, 3, 4, আমি প্রথমে সংখ্যাগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে সংখ্যা দেওয়া আছে আমাদের 19, তারপর দেওয়া আছে কত 21, তারপর 26, তারপর আছে আমাদের 13, তারপর আছে কত 11, তারপর আছে কত আমাদের 27, এরপর আছে আমাদের x এবং এরপর যে সংখ্যাটা আছে আমাদের কত 29। খেয়াল করো, তো আমাদের যে গড় মানটা দেয়া আছে এই সংখ্যাগুলোর প্রত্যেকটা সংখ্যার যোগফলকে কি করা হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দ্বারা ভাগ করে আমাদের এখানে নির্ণয় করা হয়েছে মান। গড় মান নির্ণয় করতে বলা হয়েছে, দেওয়া আছে। তো লিখবো আমরা দেওয়া আছে সংখ্যাগুলোর গড় সমান 16.5। তো খেয়াল করো, এখানে সংখ্যাগুলোর গড় দেওয়া ছিল আমাদের কত 16.5। সুতরাং সংখ্যাগুলোর সমষ্টি কত হবে, সুতরাং সংখ্যাগুলোর সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করব, ওরা গড় নির্ণয় করেছিল কিভাবে, এই সংখ্যাগুলোর যোগফলকে 8 দ্বারা ভাগ করে, যেহেতু এখানে সংখ্যা আছে আমাদের 8টি, তো সমষ্টি হবে এখানে আমাদের এই সংখ্যাকে আমরা যদি 8 দ্বারা গুণ করি ইন্টু 8 সমান, তো 16.5কে আমরা 8 দ্বারা গুণ করব, তো গুণফল হচ্ছে আমাদের 132। অর্থাৎ এইখানে যে সংখ্যাগুলোর গড় নির্ণয় করেছে সেই সংখ্যাগুলোর যোগফল ছিল আমাদের কত 132। এখন আমরা এখান থেকে x এর মান নির্ণয় করব। তো লিখবো আমরা প্রশ্ন মতে
প্রশ্ন মধ্যে কি লিখবো আমরা 19 প্লাস 21 প্লাস 26 প্লাস 13 প্লাস এইখানে হচ্ছে কত 11 প্লাস 27 প্লাস x প্লাস 29 ইকুয়াল। তো এই 8টি সংখ্যার যোগফল ছিল আমাদের কত 132। এখন এই সংখ্যাগুলো আমরা যোগ করছি। তো এইখানে এই সংখ্যাগুলো আমরা যোগ করলে কত পাচ্ছি? তো এখানে খেয়াল করো, এই সংখ্যাগুলো আমাদের যোগ করলে হচ্ছে কত 146 এবং কি আছে কত প্লাস আমাদের x সমান আছে কত 132। তো এখন সংখ্যা কিন্তু আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবো। তো এখানে থাকছে আমাদের x, এইখানে 132, এটা প্লাস ছিল এই পাশে মাইনাস 146। সুতরাং x সমান, তো 146 থেকে 132 মাইনাস করলে হচ্ছে আমাদের কত 14। তো বড় সংখ্যা ছিল কিন্তু আমাদের ঋণাত্মক, তো মান হবে আমাদের ঋণাত্মক মান, অর্থাৎ x এর মান হচ্ছে -14। এটাই আমাদের ক অংশের অ্যান্সার। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা খ অংশের প্রশ্নটি দেখে নিচ্ছি। তো খ অংশে আমাদের মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। তো মধ্যক নির্ণয় করার জন্য কিন্তু আমাদের সারণী নিয়ে নিতে হবে। তো প্রথমে আমরা মধ্যক নির্ণয়ের জন্য সারণীটি তৈরি করে নিচ্ছি। মধ্যক নির্ণয় করতে যে সারণীটি প্রয়োজন সেটা হচ্ছে শ্রেণীবৃত্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যার সারণী। তো প্রথমে আমরা শ্রেণীবৃত্তিগুলো নিয়ে নিচ্ছি। এখানে দেওয়া আছে কত 26 থেকে 35, 36 থেকে 45, তারপর 46 থেকে 55, 56 থেকে 65, 66 থেকে 75, 76 থেকে আমাদের 85 এবং 86 থেকে 95। তো এই পর্যন্তই দেওয়া ছিল আমাদের শ্রেণীবৃত্তি। গণসংখ্যা দেওয়া ছিল আমাদের কত 5, 10, 12, 16, 8, 5 এবং 4। এখন খেয়াল করো, এই দুটো কিন্তু তথ্য আমাদের দেয়া ছিল। এখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করে নিতে হবে। তো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার সূত্রটা খেয়াল করো। এখানে প্রথমে যে গণসংখ্যা আমাদের 5 ছিল সেটা 5ই থাকবে এবং 5-এর সাথে পরবর্তী গণসংখ্যাটা আমাদের যোগ করতে হবে। এই 5-এর সাথে কিন্তু পরবর্তী সংখ্যা যোগ করলে হচ্ছে আমাদের কত 15, 15-এর সাথে 12 যোগ করলে হচ্ছে আমাদের 27, 27-এর সাথে 16 যোগ করলে কত হবে আমাদের 43, 43-এর সাথে 8 যোগ করলে হচ্ছে আমাদের 51, 51-এর সাথে 5 যোগ করলে হচ্ছে আমাদের 56 এবং 56-এর সাথে 4 যোগ করলে হচ্ছে আমাদের 60। তো এখন গণসংখ্যার সমষ্টিটা আমরা নির্ণয় করে নিচ্ছি। n সমান এই গণসংখ্যাগুলোর যোগফল কত হচ্ছে আমাদের 60। তো এটা কিন্তু আমাদের মধ্যক নির্ণয়ের সারণী তৈরি হয়ে গেল। এখন আমরা মধ্যকের সূত্রটি লিখব। সুতরাং মধ্যক সমান, তো মধ্যকের সূত্রটি হচ্ছে এরকম l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। তো আমরা মধ্যক নির্ণয়ের সূত্র লিখলাম। এখন খেয়াল করো, মধ্যক নির্ণয় করতে আমাদের যে মানগুলো প্রয়োজন সেই মানগুলো আমরা নিয়ে নিচ্ছি। তো লিখব এখানে। তো এখানে লেখার পর প্রথমে এল এর মান, তো এল এর মান আমরা কীভাবে পাবো? এটা কি নির্ণয় করতে হচ্ছে আমরা মধ্যক। তো মধ্যক নির্ণয় করার জন্য এল এর মান যেভাবে নির্ণয় করতে হবে সেটা হচ্ছে, তো এইখানে গণসংখ্যার সমষ্টি ছিল কত আমাদের 60। তো 60 এর অর্ধেক কত আমাদের 30। তো 30 আমাদের কোন পর্যন্ত আসছে 5 এবং 10 হচ্ছে 15, 15 এবং 12 হচ্ছে কত আমাদের 27।
তো এইখানে কিন্তু আমার 30 আসছে না, তো এইখানে আসলে পরে আমাদের কি পাচ্ছি 30 পাচ্ছি, অর্থাৎ 43। তো এইখানে 27 এবং 16 যদি আমরা যোগ করি সেখানে কত হচ্ছে আমাদের 43, 43 এর মধ্যে কিন্তু আমাদের 30 অবস্থিত। তো এইখানে আমাদের নিম্ন সীমা কত আছে 56, তো এল এর মান হচ্ছে আমাদের 56। তো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এল এর মান হচ্ছে কি আমাদের মধ্যকের ক্ষেত্রে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণী কোনটা আমাদের 56 থেকে 65, এটা কীভাবে হলো, এটা হচ্ছে গণসংখ্যার সমষ্টি এর অর্ধেক যে পর্যন্ত আসবে সেটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এটার নিম্ন সীমা হচ্ছে 56 লিখলাম। এখন এন এর মান কত, এন এর মান কিন্তু আমরা অলরেডি নির্ণয় করে নিয়েছি কত 60, তো এন এর মান হচ্ছে 60। তো এখন হচ্ছে এফসি, এফসি কীভাবে পাবো আমরা, তো এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর ক্ষেত্রে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। খেয়াল করো আমাদের মধ্যক শ্রেণী কিন্তু এইটা 56 থেকে 65 হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তো এর পূর্ব অর্থাৎ আগে পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে আমাদের 27। ওকে, এখন এইচ, এইচ হচ্ছে কিন্তু আমাদের শ্রেণীব্যক্তি এর ব্যবধান, তো এখানে ব্যবধান আছে কত 10। তো এখন খেয়াল করবো আমরা এফ এম, এফ এম কোনটা, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা আছে সেটাই হচ্ছে আমাদের এফ এম এর মান। মধ্যক শ্রেণী কিন্তু এই যে 56 থেকে 65 এর মধ্যে কিন্তু মধ্যক শ্রেণী। তো এটার মধ্যে গণসংখ্যা কত ছিল আমাদের 16, অর্থাৎ আমাদের এফ এম এর মান হচ্ছে 16। এখন সবগুলো মান আমরা নিয়ে নিয়েছি, এখন আমরা ক্যালকুলেশন করব। তো প্রথমে আমরা এল এর মান বসিয়ে দেব। এল এর মান ছিল কত আমাদের 56 প্লাস এন এর মান হচ্ছে আমাদের 60/2 মাইনাস এফ সি এর মান হচ্ছে কত আমাদের 27 ইন্টু এইচ এর মান হচ্ছে আমাদের 10, এফ এম এর মান হচ্ছে আমাদের 16। ওকে, তো এখানে 56 থাকলো প্লাস, তো ফার্স্ট ব্র্যাকেট 2 দ্বারা 60কে ভাগ করলে হচ্ছে আমাদের 30 মাইনাস এখানে ছিল 27 ইন্টু এখানে যা ছিল তাই 10/16। ওকে, এখন খেয়াল করো 56 আমাদের থাকলো প্লাস 30 থেকে আমরা 27 যদি মাইনাস করি সেক্ষেত্রে মান হচ্ছে কত আমাদের 3 ইন্টু এখানে 10/16। এখন প্রথমে কিন্তু আমাদের গুণের কাজ 56 প্লাস 3 দ্বারা গুণ করলে হচ্ছে 3 দ্বারা 10কে গুণ করলে হবে আমাদের 30/16। ওকে, এখন 56 প্লাস 30কে 16 দ্বারা যদি আমরা ভাগ করি, 13কে 16 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের কত 1.87। ওকে, এখন এইটা আমরা যোগ করলে কত হচ্ছে 57.87। তো এটাই কিন্তু আমাদের এই খ অংশের মধ্যকের মান। তো আশা করি আমরা ভালোভাবে বুঝতে পারছি এটা। তো খেয়াল করো শিক্ষার্থীরা, আমাদের মধ্যক নির্ণয় ওকে হয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার। তো এখানে কি লিখে দিতে হবে, আমাদের প্রায় লিখে দিতে হবে, কারণ হচ্ছে এখানে আমাদের ভাগ করে যে মানটা পেয়েছি আমরা সম্পূর্ণ মান লিখিনি, আমরা 2 দশমিক স্থান পর্যন্ত মান গ্রহণ করেছি। তো এখানে অবশ্যই পরিসংখ্যানের ক্ষেত্রে যদি কোনো দশমিক মান নির্ণয় করা হয় তো সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রায় লেখাটা লিখে দেব। আশা করি আমাদের আজকের 2টা অঙ্ক 10 এবং 11 খুব ভালোভাবে বুঝতে পারছি। আমাদের বেশি বেশি অনুশীলন করতে হবে, তবে আমরা এগুলো মনে রাখতে পারবো। তো আজকের পর্ব আমরা এ পর্যন্ত শেষ করব। আগামী পর্ব আমরা নতুন কোনো সমস্যা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।